সারা দেশে চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা। দাখিল করা যাবে 29 ডিসেম্বর পর্যন্ত। বরিশালে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। অন্যের জমি নিজের দেখিয়ে ট্রাস্টের নামে রেজিস্ট্রি। এটা করার সময় এই ধরনের একটা খতিয়ান বানায় নিয়ে আসছে। 1350 খতিয়ান, ঠিক আছে, উদ্যোগের জায়গায় 1065 টাকা 1045 লাগাইছে। শীতের আগমনে কুয়াশা জড়ানো জড়তা নিয়ে চোখ মেলছে প্রকৃতি। উষ্ণতা খোঁজ আর পিঠাপুলিতে বুঁদ গ্রাম বাংলার মানুষ। শীত দিবার মনে হয় বেশি হবে, একটু ঠান্ডাটা একটু বেশি হবে। আমাদের তো এটা মনে করেন প্রাকৃতিক সাথে মিশে গেছে। আগাম শীত আসে নাই, এবারে বেশি অনুভব হইতেছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছেন, এবার বিস্তারিত খবর জানাবো। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে একযোগে চলছে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম। ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হয় মনোনয়ন ফর্ম বিতরণ। তবে এখন পর্যন্ত প্রার্থীদের মধ্যে খুব একটা তাড়া দেখা যাচ্ছে না। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে 2 দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 6 জন। দিন যত গড়াবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের আনাগোনা তত বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলে 4 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এছাড়া খুলনার 6টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 7 জন। এর মধ্যে খুলনা 3 আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল সহ 2 জন, খুলনা 4 আসনে 2 জন, 5 ও 6 আসনে 1 জন করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। 29 ডিসেম্বর মনোনয়ন ফর্ম জমার শেষ দিন পর্যন্ত চলবে এই কার্যক্রম। নির্বাচনী কার্যক্রম নিরবচ্ছিন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকছে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে যাচ্ছি। এ জেলায় ইতিমধ্যে 163টি ভোট কেন্দ্র চূড়ান্ত হয়েছে। এই সকল ভোট কেন্দ্রের যে ছোটখাটো সংস্কার এবং কেন্দ্রে যাতায়াতের যে রাস্তার যে সমস্যাগুলো ছিল সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক মেরামত হয়েছে। আশা করছি যে 29 ডিসেম্বর যে নির্ধারিত তারিখ রয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, এই নির্ধারিত তারিখের মধ্যেই সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করে তারা জমা প্রদান করবেন। দর্শক, এ বিষয়ে আরো জানবো। টাঙ্গাইলে যেতে চাই, সহকর্মী শামীম আল মামুন সেখানে রয়েছেন। শামীম, আপনার জেলায় এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন? কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা, এবং প্রার্থী সমর্থকদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন নির্বাচন নিয়ে? এখন পর্যন্ত টাঙ্গাইলে যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার কথা, সেখানে হচ্ছে যে 4 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তার মধ্যে হচ্ছে যে সবাই স্বতন্ত্র প্রার্থী। টাঙ্গাইল সদর 5 আসন থেকে সৈয়দ খালেদ মোস্তফা, টাঙ্গাইল 4 কালিহাতি থেকে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী এবং টাঙ্গাইল 1 আসন ধনবাড়ি মধুপুর থেকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এই 3 জনের পরিচয় পাওয়া গেছে এখন পর্যন্ত। এই 3 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং বাকি আরেকজন সংগ্রহ করেছেন। এছাড়া যে প্রার্থীরা রয়েছেন তারা আসছেন, এসে তারা তথ্য নিয়ে যাচ্ছেন। ধীরে ধীরে হয়তোবা মনোনয়নপত্র উত্তোলনের জন্য লোক সমাগম ধীরে ধীরে বাড়তে থাকবে, এমনটি জানিয়েছেন টাঙ্গাইলের নির্বাচন কমিশনার তাজুল ইসলাম। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু তেমন লোক সমাগম এখনো আসেনি, তবে লোক সমাগম আস্তে আস্তে বাড়বে। কারণ হিসেবে নির্বাচন অফিস বলছেন যে টাঙ্গাইলে যেহেতু 12টি উপজেলা এবং 8টি আসন রয়েছে, 8টি আসনে কিন্তু অনেকেই প্রার্থী হবেন এবং অনেক স্বতন্ত্র প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী, জামাতে ইসলামের প্রার্থী, এছাড়া আরো অন্যান্য যে
নিবন্ধিত দল রয়েছে তারাও কিন্তু তারা প্রার্থিতা ঘোষণা করেছেন এবং তাদের প্রার্থীরাও নির্বাচন অফিসে আসবেন মনোনয়ন সংগ্রহ করতে। নির্বাচন অফিসে এটাও বলছেন যে যেহেতু 29 তারিখ মনোনয়ন দাখিলের সর্বশেষ দিন, যার ফলে হচ্ছে যে এখনো প্রায় 10 থেকে 11 দিন সময় আছে এবং এর মাঝে ধীরে ধীরে লোক সমাগম প্রার্থীরা বাড়তে থাকবে এবং লোক সমাগম যে নির্বাচনী যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু বাইরে দিয়ে প্রার্থীদের মাঝে প্রচারণা সবই আছে। এখন পর্যন্ত তেমন ভাবে যে মনোনয়ন প্রার্থীরা মনোনয়ন ফর্ম কিনবে সেভাবে এখন পর্যন্ত তারা আসেনি। তবে নির্বাচন অফিস বলছেন যে 2-1 দিনের মধ্যেই বেশি লোক সমাগম নিয়ে মনোনয়ন পত্র তুলতে আসবেন সব দলীয় লোকেরা, এমনটি জানিয়েছে নির্বাচন অফিস। ইশরাত, ধন্যবাদ আপনাকে মামুন। বরিশালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। অন্যের জমি নিজের দেখিয়ে রেজিস্ট্রি করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের নামে। যমুনার অনুসন্ধানে এই জালিয়াতির প্রমাণও মিলেছে। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী নেতাদের প্রভাবে হয়রানি করেছেন প্রতিষ্ঠানের অংশীদারদেরও। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। 2016 সালে অনুমোদনের পরের বছরই শিক্ষা কার্যক্রম শুরু করে বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী 7 বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার কথা থাকলেও 9 বছর ধরে 3টি ভাড়া ভবনে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। কারণ খুঁজতে গিয়ে যমুনা টিভির হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। 2011 সালের 16 নভেম্বর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ট্রাস্টের নামে 4% জমি রেজিস্ট্রি করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমরান চৌধুরী। রেজিস্ট্রিকৃত দলিলে উল্লেখ করা হয় বরিশাল সদর উপজেলার ইসাকাঠি মৌজার 1350 নম্বর এসে খতিয়ান এবং 1045 দাগ নম্বরের ওই জমির মালিক ছিলেন ইমরান নিজেই। অনুসন্ধানে দেখা যায় ইসাকাঠি মৌজার 1350 নম্বর এসে খতিয়ানের 4% জমিতে বসবাস করছেন জেসমিন বেগম নামের একজন স্কুল শিক্ষিকা। 25 বছর আগে জমিটি কেনেন তিনি। আর 1045 দাগ নম্বরের পুরো জমিটি গণপূর্ত বিভাগের, যেখানে বরিশাল বিভাগীয় সদর দপ্তর অবস্থিত। জেসমিন বেগম তিনি এসে 1350 খতিয়ানের 1065 নং দাগের 4% জমি তিনি নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে যাচ্ছেন। 1045 দাগ নম্বরের যে জমিটা, এটা হচ্ছে আমাদের যে বিভাগীয় কমিশনারের কার্যালয় আছে এবং ওখানে ডিআইজি মহোদয়ের যে কার্যালয়। 2000 সালে আমার হাজবেন্ড আমার নামে কিনছে, আমরা রেকর্ড করাইছি আমার নামে, তারপর রেকর্ডের পর এই অনলাইন খাজনা পর্যন্ত আমার দেয়া। অন্যের জমি কিভাবে একটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের নামে রেজিস্ট্রি হলো তা জানতে জেলা রেজিস্ট্রারের শরণাপন্ন যমুনা টিভি। তার মতে এই ট্রাস্টনামা মূল্যহীন। এসিল্যান্ড জানান উক্ত খতিয়ান ও দাগ নম্বরে ইমরান চৌধুরীর কোনো অস্তিত্ব নেই। এটা করার সময় এই ধরনের একটা খতিয়ান বানায় নিয়ে আসছে। 1350 খতিয়ান ঠিক আছে, উদ্যোগের দাগে 1065 জায়গা 1045 লাগাইছে। 1350 নং খতিয়ানের মালিক আর ট্রাস্টের যিনি দাতা এক ব্যক্তি নয়। 1045 দাগের এসে মালিক ছিল একজন হিন্দু ভদ্রলোক। তার কাছ থেকে অধিগ্রহণের মাধ্যমে সেটা বিভাগীয় কমিশনার অফিস হিসেবে এখন আছে। জালিয়াতির পাশাপাশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগও আছে ইমরান চৌধুরীর বিরুদ্ধে। কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রভাবশালী 2 সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য। তাদের প্রভাব খাটিয়ে ট্রাস্টের ট্রেজারারকে প্রতিষ্ঠানের ধারে কাছেও ঘেঁষতে দেননি ইমরান চৌধুরী। আমাদের মূল ট্রাস্টি যারা আমরা ছিলাম সেখানে আমাদের ধরেন আমরাই ছিলাম, কিন্তু পরবর্তীতে যারা ইনক্লুড হয়েছে ফ্যাসিস্ট সরকারের ধরেন যে বরিশাল বিভাগের যে সাংগঠনিক সম্পাদক ছিলেন যে অ্যাডভোকেট আফজাল হোসেন, ওই যে পটুয়াখালী বাড়ি তার বাবু সুজিত রায় নন্দী, এরাই মূলত এদের পৃষ্ঠপোষকতাই আমাকে আজকে ধরেন এই প্রতিষ্ঠান থেকে মনে করেন বের করে দেওয়ার পায়তারা চলছে। জমির জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের বিষয়ে ট্রাস্টি চেয়ারম্যান ইমরান চৌধুরীর বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার দেখা পাওয়া যায়নি। বন্ধ পাওয়া যায় তার 2টি মোবাইল নম্বরও। এই মুহূর্তে বন্ধ আছে। শিক্ষা কার্যক্রমের বাইরে কিছু জানা নেই উপাচার্যের। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান।
এটা যদি সত্যি সত্যি থাকে এটা তাদের ব্যাপার। আমি আজ আমাকে চ্যান্সেলর সাহেব নমিনেট করে এখানে পাঠাইছে, আমার পারপাস, আমার ডিউটি হচ্ছে একাডেমিক সাইডটা দেখা। আমি এসেছি চ্যান্সেলার্স নমিনি। চ্যান্সেলর সভাপতিত্ব করেন, অনারেবল চ্যান্সেলর মিনস দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, উনি প্রিজাইড করেন, উনি আমাকে নমিনেট করেছে। এর মধ্যে আবার অন্য চিন্তাভাবনার কোনো সুযোগ নেই। গেল 18 অক্টোবর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আবাইপুরের মিন গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম আসিয়া খাতুন। পুলিশ ও স্বজনেরা জানায়, রাইস কুকারে ভাত রান্না করছিলেন আসিয়া। অসাবধানতাবশত রাইস কুকারটি বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ায় বিষয়টি খেয়াল করেননি তিনি। রান্নার এক পর্যায়ে কুকারটি স্পর্শ করলে ইলেকট্রিক শকের শিকার হন আসিয়া। অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর উপজেলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের আগে তার ছেঁড়া আছে কিনা তা যাচাই করে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডিলারদের কাছে ধর্ণা দিয়ে চাহিদার অর্ধেক সারও পাচ্ছেন না রাজশাহীর কৃষকরা। ফলে রবি শস্য, বিশেষ করে পেঁয়াজ ও আলু চাষিরা পড়েছেন নিদারুণ বিপাকে। বাড়তি টাকা দিয়ে অনেকেই বাইরের দোকান থেকে সার কিনতে বাধ্য হচ্ছেন। সেখানে বস্তা প্রতি 400 থেকে 700 টাকা বেশি খরচ হচ্ছে। তাই উৎপাদন ব্যয় নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ডিলারদের দাবি, পর্যাপ্ত বরাদ্দ না আসায় চাহিদা মাফিক সার দিতে পারছেন না তারা। অথচ কৃষি অফিসের দাবি, সারের কোনো সংকট নেই। সার পাচ্ছি না, সারের খুব ক্রাইসিস। ফসলের মাঠ প্রস্তুত, কিন্তু ডিলারদের কাছ থেকে পাওয়া যায়নি চাহিদা অনুযায়ী সার। তাই ফসল চাষ নিয়ে শঙ্কায় কৃষকরা। পেঁয়াজের চারা প্রস্তুত হলেও পর্যাপ্ত সার না পাওয়ায় যথাসময়ে রোপণ করা যাচ্ছে না। একই অবস্থা আলু, সরিষা সহ শীতকালীন অন্যান্য ফসলের। রসুন লাগাইছি 8 কাঠা, আবার পেঁয়াজ লাগাবো 3 বিঘি, মানে এই আলুর পেঁয়াজ 3 বিঘি লাগাবো। তো সার তো আবার প্রচুর দরকার সারের। কৃষকরা বলছেন, ডিলারদের কাছে মিলছে না চাহিদার অর্ধেক সারও। তবে সাব ডিলারদের কাছে চড়া দাম দিলে ঠিকই মিলছে সার। সব ধরনের সারে বস্তা প্রতি 400 থেকে 700 টাকা পর্যন্ত বেশি দাম নিচ্ছে তারা। বাইরে যখন কিনতে যাচ্ছি এটি দাম নিচ্ছে হচ্ছে যে 1350, আর যখন দোকানে খরচা কিনতে যাচ্ছি তখন নিচ্ছে 1950। 400 টাকা করে বেশি বস্তা প্রতি, আমরা দোকানটা কিনতে পারছি না। বাইরে থেকে আমরা দোকানে যেগুলা কিনি সেখানে 30,000 35,000 করে আমার সার কিনি ব্যবহার করতে হয়। কমের পক্ষ 500 টাকা বেশি লাগিচ্ছে এই ডিলার থেলিতে। কৃষকদের অভিযোগ, সরকারের বেঁধে দেয়া দামে সার দিচ্ছেন না অনেক ডিলার। আর ডিলাররা বলছেন, সরকারি গোডাউনে মজুত থাকার পরেও চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া যাচ্ছে না। টোটাল একটা 2 বিঘা জমি বা 3 বিঘা জমিতে পেঁয়াজ করতে দেখা যাচ্ছে 10 বস্তা সার লাগে, কিন্তু আমরা সেখানে দিতে পারতেছি 2 বস্তা। আমরা যদি এভারেজ করি, একজন কৃষকের দেখা যাচ্ছে 3 বস্তা সার দরকার, সেখানে আমরা তাদেরকে 25 কেজি করে দিতে পারতেছি। আমরা যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ বরাদ্দ পাচ্ছি না। আপনার চাহিদা আমার 3 ওয়ার্ডে ধরেন মোটামুটি 1500 বস্তা বা থেকে 1200 বস্তা, আমি পাচ্ছি 200 থেকে 250 বা কোনো মাসে 150 200 এরকম। কৃষি কর্মকর্তাদের দাবি, সারের কোনো সংকট নেই। আর কৃষকদের কাছ থেকে দাম বেশি নিলে অভিযুক্ত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আসলে কোনো ক্রাইসিস নেই, আমাদের যে সার আসছে, আমি তো বলেছি যে আমাদের ফসলের উপযোগিতা অনুযায়ী পর্যাপ্ত সার রয়েছে। কৃষক যে পাচ্ছে না সেটা আসলে সত্য না ঘটনা। কৃষক হয়তো বা মনে করছে যে অভিযোগ করলে আমি হয়তো কোনো সুবিধা পাবো, সেই জন্য অভিযোগ করতেছে। মনে করতেছে যদি আমি সার না পাই তাহলে তারা কিছু নিজেরা মজুত করার চেষ্টা করে। চলতি মাসে রাজশাহী জেলায় ইউরিয়া সহ মোট সারের বরাদ্দ 24,231 মেট্রিক টন, আর মজুদ রয়েছে 7,000 মেট্রিক টন। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। রাত নামলেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি। জবুথবু গ্রাম জেগে উঠতে কিছুটা সময় নেয় ভোরে। ততক্ষণে শিশির জমে ঘাসের ডগায় নতুন কুড়ি কিংবা সবজির পাতায়। খেজুরের রস ডুবিয়ে মুড়ি কিংবা গুড়ের পিঠায় বুঁদ হয় সকালের আলো। গ্রামে গ্রামে আগুন পোহানো জলাশয়ে পরিযায়ী পাখির রাজ্য। ঝুপ করে সন্ধ্যা নেমে যাওয়া হিমেল রাতের পূর্ণিমা জানিয়ে দিচ্ছে শীত নেমে গেছে পুরো মাত্রায়। শীতের সকাল, সন্ধ্যা আর রাতের গল্প তুলে ধরছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। ছবি তুলেছেন জিহাদ ইসলাম।
কুয়াশার চাদর জড়ানো প্রকৃতি আড়মোড় ভাঙছে অলস সকালে, ঘুম ভাঙছে চিরায়ত গ্রাম বাংলার। ভোরের বাতাস মালুম দেয় শীতের, উত্তরের হাওয়ায় জুবুথুবু প্রাণ প্রকৃতি খোঁজে উষ্ণতা। শীত নেমেছে দেশের সবচেয়ে উত্তরের জনপদ তেঁতুলিয়ায়। মাঝে মাঝে এমন ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। স্থানীয়দের মতে এবার শীত কিছুটা দেরিতে শুরু হয়েছে, যদিও প্রকোপ থাকতে পারে অনেক বেশি। কিন্তু শীতের আগমনে উৎসব শুরু হয়েছে এই জনপদে। শীতের প্রধান আকর্ষণ রসের হাড়ি। খেজুরের গাছের দিকে লোভাতুর দৃষ্টি ছেলে ছোকরাদের। পিঠাপুলি আর খেজুরের গুড়ের বদৌলতে সকালের নাশতাটা এ কদিন বেশ জমাট। শীত যেন এখানে উৎসবের আরেক নাম। আমাদের তো এটা মনে করেন প্রাকৃতিক সাথে মিশে গেছে, আমাদের আর উপভোগ কি। আগাম শীত আসে নাই, এবারে বেশি অনুভব হইতেছে। ওখানে দিন এত খোয়া এতদিন তো আসেন না, ওখানে বেশি গেছে। শীত এবার মনে হয় বেশি হবে, একটু ঠান্ডাটা একটু বেশি পড়বে। সূর্যোদয়ের সাথে পাল্লা দিয়ে মাঠে ব্যস্ত কৃষক। শীতের সবজি রসনাভোজীদের পাতে তুলে দিতে পরিচর্যার কমতি নেই তার। শীতের সময় ফসলপাতি আমরা ভালো পাই, বিভিন্ন যেমন শাকসবজি, টমেটো, লাউ, সিম। ফলন মোটামুটি ভালো, যদি আগে লাগান যায় তাহলে আরো ফলন ভালো হয়। ধান কাটা হয়ে গেলে ফাঁকা মাঠ চলে যায় দুরন্ত শৈশবের দখলে। ঘরের উঠোন থেকে দিগন্ত অবধি তাদের বিচরণ দিনভর। ঋতুপঞ্জিকায় শীতের স্থায়িত্ব কম হলেও এর পক্ষপাত তুমুল। হয়তো সে কারণে গ্রাম বাংলার বৈচিত্র্যপূর্ণ সব ছবি ধরা দেয় শীতের ক্যানভাসে। দিনের শেষ ভাগে জলাশয়ে পরিযায়ীর দল ডানা ঝাপটালে মরচে ধরে সূর্যের রঙে। সাঁঝের ডালি সাজিয়ে আলো বিদায়ের আয়োজন করে প্রকৃতি। দিন ফুরিয়ে রাত নামে জীবনানন্দের কবিতার মতো। রাত যৌবনা হয় কালো ভ্রমরের রং নিয়ে। শুক্লপক্ষে তাতে বাদ সাধে এক থালা চাঁদ। পূর্ণিমার নরম আলো জেঁকে বসেছে গ্রামে। কুয়াশায় মাখামাখি হয়ে সে এক অদ্ভুত মোহনীয় সৌন্দর্যে ভরিয়ে তোলে চারপাশ। শীত এভাবেই জবাট বাঁধে সবুজের গন্ধ মেখে, শব্দহীন, নিশ্চুপ, হিমহিম আবেশে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, পঞ্চগড়। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।